আকাশ জুড়ে অন্ধকার মেঘের চাদর। হঠাৎ করে কালো মেঘ গর্জে ওঠে, যেন আকাশই ফেটে যাচ্ছে। আজ যেন আকাশ ফুঁড়ে আষাঢ়ে ঢল নেমেছে। ঝমঝমে বৃষ্টির শব্দ ক্রমেই ভয়াবহ হয়ে উঠেছে। বিদ্যুতের ঝলকানিতে মাঝে মধ্যে চারপাশ ঝলসে ওঠে, আর ততক্ষণে দূরের গাছপালা ছায়ামূর্তির মতো কাঁপে। বাতাসে শিরশিরে একটা আতঙ্ক। মনে হচ্ছে আজ রাতের এই বর্ষণ শুধু জলের নয়, আজ রাতের এই বর্ষণ ভয়ের, বিষাদের আর অজানা ব্যথার। রূপকথার সামনে থেকে মায়া চৌধুরীকে নিষ্ঠুরের মতো তুলে নিয়ে গেল রুদ্ররাজ। রূপকথাই নির্মম দৃশ্যে কিছুতেই ভুলতে পারছে না। এদিকে সোহানার অবস্থা ক্রমশ মুমূর্ষু হয়ে উঠেছে। এই বুঝে প্রাণ পাখি দেহ ছেড়ে বেরিয়ে যায়। সোহানাকে নিজের কোলে আগলে নিয়ে হু হু করে কেঁদে উঠল রূপকথা। আজকের রাতটা তার জন্য এত এত বিভীষিকা বয়ে আনবে জানলে কোনো মতেই আজ সে ঘর ছেড়ে বেরোতো না। ইস, সারফরাজ যদি আজ আসত রূপকথাকে এগিয়ে দিতে, তবে বোধহয় সবচাইতে বড় মিরাকেল হতো। নিজের মাকে এক ঝলক দেখতে পেয়ে কি অনুভূতি হতো তার! আনন্দে বাচ্চাদের মতো কেঁদে ফেলতো, নাকি রুদ্ররাজের ঔদ্ধত্যে আকাশ জমিন এক করে ফেলতো? রুদ্ররাজ কি পারতো? সারফরাজ যদি কখনো জানতে পারে তার মাকে এতদিন ধরে রুদ্ররাজ আটকে রেখেছে, তবে রুদ্ররাজের পরিণতি কেমন হতো? সোহানার গোঙানির শব্দে রূপকথার ভাবনায় ভাটা পড়ল। আশেপাশে নজর বুলিয়ে চিৎকার করে ডেকে উঠল রূপকথা। কেউ আছেন? আমাদের একটু হেল্প করুন। কিন্তু রূপকথার চিৎকার কেউ শুনল না। রূপকথার মিহি ভঙ্গুর আওয়াজ হিংস্র প্রকৃতির মাঝে বিলীন হলো। সোহানা নিজের প্রাণের আশা ছেড়ে দিয়ে সজল চোখে রূপকথার অসহায় মুখের পানে তাকালো। এরপর বহু কষ্টে আওড়ালো, মায়া, সারফরাজকে আগলে ধরে বাঁচতে চাও? ওর ফাঁকা ভাষাহীন দৃষ্টিতে হাজারো রঙিন স্বপ্ন। রূপকথা বুঝল সোহানা কি বলতে চাচ্ছে। শুধু মায়া নয়, সারফরাজ নিজেও তার মায়ের জন্য মরিয়া হয়ে উঠেছে। এমন কোনো জায়গা নেই যেখানে মায়া চৌধুরীকে সারফরাজ না খুঁজেছে। শুধু সারফরাজ নয়, সুফিয়ান চৌধুরী নিজেও প্রত্যেকটা বিভাগে মায়ের খোঁজ চালিয়েছে দীর্ঘ কয়েক বছর, কিন্তু বারবার ব্যর্থ হয়ে ফিরেছে। কেউ যদি ইচ্ছে করে কাউকে লুকিয়ে রাখে, তবে তাকে খুঁজে বের করবে কার সাধ্যি? নিজের গলা থেকে কম্পিত হাতে মায়ার লকেটওয়ালা চেইন খুলে রূপকথার হাতে দিয়ে শ্বাস ভারী টানে সোহানা বলে উঠল, ভেবেছিলাম সারফরাজকে খুঁজে তার হাতে লকেট সমেত তার মায়াকে তুলে দিব, কিন্তু পারলাম না। ঠিক ধরা পড়ে গেলাম। এটা সারফরাজকে দিও। সোহানা আরও কিছু বলতে চাইল, কিন্তু শরীর সায় দিল না। এমন সময় বৃষ্টি চিরে ধীর গতিতে এগিয়ে এলো এক সাদা রঙের প্রাইভেট কার। রূপকথা ভীত হলো। কোন দিকে কোন বিপদ ওত পেতে রয়েছে তা নিয়ে দ্বিধান্বিত হলো। সোহানাকে চেপে ধরে দ্বিগুণ ভয়ে গুটিয়ে গেল রূপকথা। কিন্তু গাড়ি থেকে নামলো এক ভদ্রলোক। রূপকথা আর সোহানার সামনে দাঁড়িয়ে ভদ্রলোক বিস্ফোরিত চোখে ভার্ত গলায় ডাকলেন, সোহানা। মানুষটার ভার্ত মুখ আর চোখের টলমলে জল দেখে রূপকথা বুঝলো কাছের কেউ হয়তো। তাই কোনো প্রকার বাক্য বিনিময় না করে ঝটপট সোহানাকে গাড়িতে তুলে ভদ্রলোক ইঞ্জিন স্টার্ট করে রূপকথাকে সহ নিয়ে ছুটল হসপিটাল অভিমুখে। সোহানা এখনো জ্ঞান হারায়নি, কিন্তু কি লেখা আছে সোহানার ভাগ্যে রূপকথা জানে না। রূপকথা খুব করে চাচ্ছে সোহানা বেঁচে থাকুক। একমাত্র সোহানাই মায়ার চৌধুরীর ব্যাপারে তাকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। সোহানার থেকে বিশদে সবকিছু জানা ভীষণ জরুরি। ভোর রাতের দিকে অভিরূপের বাবার অবস্থা খুব খারাপ হলো। শ্বাসকষ্টে, বুকে ব্যথা আর নাক দিয়ে রক্ত গড়াতে লাগলো। বাবার এহেন অবস্থায় অভিরূপ দিশেহারা হলো। ডক্টর, নার্স সব ডেকে আনলো। শক্ত সামর্থ্য ছেলেটি কেঁদে ভাসালো। শেষদায় বসে গেলেন অভিরূপের মা অরুণা রহমান। অবস্থা বেগতিক দেখে ডিউটি ডক্টর বড় ডক্টরকে কল করলেন। ডক্টর অক্সিজেন মাস্ক দিয়ে ক্যালসিয়াম গ্লুকোনেট ইনজেকশন পুশ করার অর্ডার দিলেন। কিন্তু ডিউটি ডক্টরের মনে হলো ইনজেকশনে কাজ হবে না। তবুও সে ডোজ অনুযায়ী ইনজেকশন পুশ করলেন। এতে অভিরূপের বাবার অবস্থা আরও খারাপ হলো। ডিউটি ডক্টর পূর্বের সব রিপোর্ট ফেলে নতুন করে টেস্ট করার আদেশ দিলেন। শুরু হলো নার্সদের দৌড়াদৌড়ি। স্পেশালভাবে স্যাম্পল কালেক্ট করে ল্যাবে পাঠানো হলো। আলট্রা করার সময় ডক্টরের চোখ কপালে। অভিরূপের বাবার একটা কিডনি নেই, আরেকটা প্রায় বিকল। ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু। অভিরূপকে ইমার্জেন্সি ডাকা হলো। নার্স মারফত ডাক পেয়ে ছুটে এলো অভিরূপ। আপনার বাবার লাস্ট অপারেশন কোথায় হয়েছিল? ডিএমসিতে। অবিশ্বাস্য চোখে ডক্টর অভিরূপের পানে তাকিয়ে বলে উঠল, এটা কি করে সম্ভব? আপনারা কি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন? কিডনি ট্রান্সপ্ল্যান্টের কথা শুনে অভিরূপ অবাক হলো, সেই সাথে ভয়ও পেল। সে ফাঁকা মস্তিষ্ক হাতড়ে উত্তর করল, ইউরেটারিক স্টোন সার্জারি হয়েছে।
ওনার মাস 2 আগে দেশের বাইরে ছিলাম আমি। মা সব সামলেছে। এরপর থেকে উনি হঠাৎ করে অসুস্থ হয়ে যেতেন, আর আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যেতাম। এই 2-3 দিন হাসপাতালে ট্রিটমেন্ট নিলেই উনি পুনরায় সুস্থ হয়ে যেতেন। ডক্টর কপাল কুঁচকে অল্ট্রার মনিটর অভিরূপের সামনে ধরে বলল, ওনার একটা কিডনি নেই, আর একটা প্রায় বিকল। কেউ ডোনেশন করেছে, এটাও ওনার নিজের নয়। আর রিপোর্টে লেখাই আছে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। ডক্টরের থেকে রিপোর্ট নিয়ে তাতে নজর বুলালো অভিরূপ। সে মেডিকেল রিপোর্টস এসব বুঝে না, এসব নিয়ে কখনো ঘাটাঘাটিও করেনি। কিন্তু ডক্টরের কথা অভিরূপের মাথার উপর দিয়ে গেল সব। নিজের চোখকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। অভিরূপ চোখের জল ছেড়ে শুধালো। আমার বাবা বাঁচবে তো ডাক্তার? হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ডক্টর উত্তর করলেন, আল্লাহকে ডাকুন, আর যার আন্ডারে অপারেশন হয়েছে তার নামে থানায় কেস ফাইল করুন। অভিরূপ বুঝল বিশাল বড় ভরাডুবি হয়েছে তাদের। তাদের চোখে পট্টি বেঁধে কেউ নিয়ে গেছে তার বাবার সুস্থ 2 কিডনি। কিন্তু কেন? এই মাঝবয়সী মানুষটার দুর্বল অর্গান দিয়ে কি কাজ তাদের? সকাল 6:30টার দিকে দুনিয়া ছেড়ে ওপারে পাড়ি জমালেন অভিরূপের বাবা। শুধু কিডনিই নয়, আরো কিছু অর্গান মিসিং ছিল তার দেহে। কবে কবে এসব হয়েছে তা ঠাহরই করতে পারেনি অভিরূপের পরিবার বলতে অভিরূপের মা আর ছোট বোন। বাবাকে হারিয়ে ধপ করে হসপিটালের মেঝেতে বসে গেল অভিরূপ। অরুণা রহমানের করুণ হৃদয় বিদারক চিৎকারে ভারী হলো হসপিটালের প্রতিটি কোণা। সারফরাজকে কোনো মতে কল করে খবরটা জানালো অভিরূপ। খবর পেয়ে ছুটে এলো সারফরাজ। অভিরূপকে সামলানোর ভাষা তার নেই, শুধু বুকে আগলে কষ্ট জর্জরিত গলায় বলে উঠল, তোকে আমাকেও একদিন যেতে হবে। পুরুষের মানুষের মন এত নরম হলে চলে? সারফরাজের বুকে হামলে পড়ে কাঁদল অভিরূপ। রূপকথাকে লুইস কল করলো, কিন্তু ফোন বন্ধ। সারফরাজ অভিরূপের নম্বর থেকে ন্যালিকে জানালো এই করুণ ঘটনা। ভোরবেলায় ছুটি এলো ন্যালি। সে অরুণা আর অভিরূপের বোনকে কোনো মতে সামলে নেবার চেষ্টা করলো। হসপিটালের ঝামেলা শেষ করে অভিরূপের বাবাকে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তুলে অভিরূপকে আর তার পরিবারকে ইয়ং আর লুইসের কাছে দিয়ে সেই পুরনো রিপোর্ট নিয়ে ছুটল সারফরাজ ডিএমসিতে। পুরো ঘটনা গলায় পাড়া দিয়ে উগলিয়ে বের করবে সে। কেবলই নিজস্ব চেম্বারে এসে গরম ধোঁয়া ওঠা গ্রিন টি আর বাটার টোস্ট নিয়ে বসেছেন নেফ্রোলজিস্ট তারেক বাশার। চেম্বারের বাইরে শত শত রোগী অপেক্ষা করছে। ব্রেকফাস্ট সেরেই শুরু হবে তাদের মস্তিষ্ক ওয়াশ। কোন রোগীর কি অস্ত্রোপচার হবে তা ডক্টর নিজেও জানে না। ডিন ফারুক রেজা যা আদেশ করবে তাতেই তারা সহমত। এইসব অবলা মানুষগুলোর অঙ্গহানি করে যদি নিজের পকেট ভারী করা যায় তবে ক্ষতি কি? আর এই জরাজীর্ণ ধরনীতে এত বেঁচেই বা লাভ কি? মুখে তৃপ্তির প্রশস্ত হাসি ঝুলিয়ে কাপে চুমুক বসানোর জন্য পেয়ালা মুখের সামনে তুলে ধরতেই খট করে খুলে গেল চেম্বারের কাছের দরজা। দরজার লক আটকিয়ে হনহন পায়ে ডক্টরের টেবিলের সামনে রিপোর্টস মেলে সারফরাজ ভারী স্বরে বলল, এক্সপ্লেইন ইট। রিপোর্টস দেখেই মুখের রং পাল্টে গেল তারেক বাশারের। সে তার অ্যাটেন্ডেন্সকে ডাকতে চাইল সারফরাজকে বের করে দেবার জন্য, কিন্তু সারফরাজ সেই সুযোগ তাকে না দিয়ে নিজের থাবা তুলল হাত দিয়ে তারেক বাশারের গলা টিপে ধরল। অপর হাতে কোমরে গুজে রাখা পিস্তল তারেকের কপালে লাগিয়ে হুঙ্কার ছাড়ল, পুরো কিচ্ছা শোনা, সময় খুব কম। তারেক বাশারের মিষ্টি সকাল মুহূর্তেই ভয়ঙ্করে রূপান্তরিত হলো। গলা শুকিয়ে কাঠ হলো, বুকে ধরাস ধরাস শব্দ হতে লাগলো। জমের হাতে পড়ে গিয়েছে বুঝতে পেরে মনে মনে ভাবলো, চাচা আপন প্রাণ বাঁচা। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেল যেন। কারো কিছু তোয়াক্কা না করে তারেক বাশারের কলার চেপে ধরে হসপিটাল ডিন ফারুক রেজার কক্ষের দিকে ছুটল সারফরাজ। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার একজন কালো পোশাকধারী মানুষ একজন ডক্টরকে টেনে হিঁচড়ে কোথায় নিয়ে যাচ্ছে সেই কৌতূহলে সকলের চোখ ছানা বড়া হলো। ইতোমধ্যে হসপিটালের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশের বহর। সারফরাজ নিজে সুফিয়ান চৌধুরীকে ফোন করে জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রেস মিডিয়া রিপোর্টার্স কিলবিল করছে হসপিটাল প্রাঙ্গণ। নির্দেশ পাওয়া মাত্র শুরু হবে লাইভ টেলিকাস্ট। ফারুক রেজার কক্ষের সামনে এসে দাঁড়ালো সারফরাজ। তার হাতে বন্দি এখনো তারেক বাশার। ঘটনা ইতোমধ্যে আজ করতে পেরে পালানোর পথ খুঁজে চলেছে 40 ঊর্ধ্বই ডক্টর। কিন্তু জাগুয়ারের থাবা থেকে মুক্তি মেলা এতই সহজ? ফারুক রেজার কক্ষের দরজা লাথি দিয়ে খুলে তারেক বাশারকে সহ ভেতরে ঢুকলো সারফরাজ। আকস্মিক এমন ঘটনায় চেয়ার ছেড়ে লাফিয়ে দাঁড়ালেন ফারুক। সারফরাজকে তিনি চেনেন। রুদ্ররাজের সাথে সারফরাজের বিষয়ে বহুবার আলাপ হয়েছে, কিন্তু সাক্ষাৎ হয়নি কখনো।
কিন্তু ফার্স্ট মিটিং এমন ভয়ানকভাবে হবে এটা যেন ফারুক রেজার কল্পনাতীত। ফারুক রেজার কক্ষে টিভি চলছিল। সেই টিভিতে আকস্মিক নিউজ বুলেটিন শুরু হলো। ডিএমসিএইচ হসপিটালের ডিন ফারুক রেজা এবং কয়েকজন বড় বড় ডক্টরসের বিরুদ্ধে অর্গান পাচারের অভিযোগ। নিউজ বুলেটিন শুনে ফারুক রেজার মাথা ঘুরে উঠল। কঠিনভাবে ফেঁসে গিয়েছে বুঝতে পেরে নিজের ড্রয়ার থেকে লাইসেন্সবিহীন বন্দুক বের করে শুট করতে চাইল সারফরাজকে। কিন্তু সারফরাজ যেন এসব নাটকের ট্রেলার আগে থেকেই জানতো। সে কোনো বাজ বিচার না করে ফারুক রেজার হাঁটুতে শুট করে দিল। সহসাই চিৎকার করে মেঝেতে বসে পড়লেন ফারুক রেজা। নান্দনিক সাউন্ড প্রুফ কক্ষ ভেদ করে ফারুক রেজার কর্কশ চিৎকার বাইরে বেরোলো না। ফারুক রেজার অবস্থা দেখে কেঁপে উঠল তারেক বাসার। উপায় না পেয়ে সারফরাজের পায়ে পড়ে কেঁদে উঠল সে। বিশ্বাস করুন, আমি কিছুই করিনি। যা করেছে এই ফারুক রেজা করেছে। আমাকে মারবেন না প্লিজ। আমি সব সত্যি বলে দেব। কে কে আছে এই চক্রে আমি সবার নাম বলে দেব। সারফরাজ তাচ্ছিল্য হেসে বলে উঠল, প্রাণের বদলে প্রাণ, রক্তের বদলে রক্ত। তারেক বাসার এবার হাউমাউ করে কাঁদল। তারেক বাসারের চোখে মুখে কয়েক ঘা বসিয়ে সারফরাজ বলল, মিডিয়ার সামনে সমস্ত সত্য উগলাবি? তড়িৎ মাথা ঝাঁকিয়ে তারেক বাসার উত্তর করল, হ্যাঁ সব বলবো, সব। সুফিয়ান চৌধুরী, দুজন অফিসার আর কয়েকজন কনস্টেবল নিয়ে প্রবেশ করলো ফারুক রেজার কক্ষে। আহত ফারুক রেজা আর তারেক বাসারকে হ্যান্ডকাফ পরিয়ে শেল্টার ব্যতীত ছুটলেন সুফিয়ান চৌধুরী। উত্তেজিত জনতা ইতোমধ্যে জেনে গেছে পুরো ঘটনা। কেউ কপাল চাপড়াচ্ছেন তো কেউ তেড়ে মারতে আসছেন। জনগণের হালকা পাতলা কিল চর লাথি খেয়ে তারেক আর ফারুকের চেহারার নকশা বদলে গেল। পুলিশের হাতে পড়ে মিডিয়ার সামনে নিজেদের দোষ স্বীকার করে ফট করে বলে দিল রুদ্রের নাম। সেই সাথে রুদ্র কি কি ক্রাইমে জড়িত সেটাও বলে দিল গড়গড় করে। মুহূর্তেই রুদ্রের ছবি সহ নিউজ হলো, ওয়ান্টেড ক্রিমিনাল। উপর মহল থেকে অর্ডার এলো রুদ্রকে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করতে। পালানোর চেষ্টা করলেই ক্রস ফায়ার। কিন্তু কোথায় রুদ্ররাজ? পেরিয়ে গিয়েছে এক সপ্তাহ। এই এক সপ্তাহে ঘটে গিয়েছে বেশ কিছু ঘটনা। কোর্টে চালানোর পথেই তারেক বাসার আর ফারুক রেজাকে কেউ ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে নৃশংস মৃত্যু দিয়েছে। পুলিশ জবানবন্দি দিয়েছে, ক্ষুব্ধ জনতা এমন করেছে। কিন্তু ঘটনা পুরোটাই মিথ্যে। সুফিয়ান চৌধুরী জানেন কে করেছে এসব, কিন্তু কোনো এক অজানা টানে তাকে দোষমুক্ত করতে মরিয়া তিনি। তারেক বাসার আর ফারুক রেজা ছাড়াও আরও 3 জন ডক্টরের খণ্ডিত দেহ পাওয়া গিয়েছে। তাতে নেই চোখ, দাঁত, নখ, জিভ বা হাত পা। প্রত্যেকটি লাশের রক্ত দিয়ে লেখা হয়েছে কিল্ড বাই জাগুয়ার, কিন্তু পাওয়া যায়নি কোনো প্রমাণ। সমস্ত প্রমাণ যেন শুকনোভাবে লোপাট করা হয়েছে। এখনো চলছে সেই নিষ্ঠুর খুনিকে ধরার নিরন্তর চেষ্টা। কিন্তু ডিপার্টমেন্ট সফল হবে তো? এদিকে এই একটি সপ্তাহে রূপকথা একবারের জন্যও যোগাযোগ করেনি সারফরাজের সাথে। দেশের এহেন অবস্থায় রুদ্ররাজ সারফরাজের উপর আরো ক্ষিপ্ত হয়ে উঠবে সেটা রূপকথা ভালো করেই জানে। এদিকে সারফরাজের কণ্ঠ শুনতে না পেয়ে রূপকথার প্রাণ চাইছে অবস্থা। অন্যদিকে মায়ার চিন্তায় তার বুক ভেঙে কান্না পায়। সারফরাজ নিজেও বেশ কয়েকবার কল করেছে, দেখা করতে চেয়েছে, কিন্তু এড়িয়ে গেছে রূপকথা। অভিরূপকে নিয়ে ব্যস্ত থাকায় সেভাবে জোর করেনি সারফরাজ। নিজের ফোনের ওয়াল পেপারে দৃষ্টি স্থির করে ছটফট করে উঠল রূপকথা। সারফরাজকে সচক্ষে দেখার তৃষ্ণায় পান উড়ে গেল। রুদ্র নিজেই চাপে আছে, রূপকথার উপর কি নজর রাখবে ভেবে সারফরাজকে চোখের দেখা দেখার জন্য সারফরাজের বাড়ির উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে এলো রূপকথা। ড্রয়িং রুমে বাজারের লিস্ট করছেন রেখা। রূপকথাকে এক নজর দেখলেন তিনি। মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, মেজাজ খিটখিটে থাকছে সব সময়, সমস্ত চঞ্চলতা যেন মিয়ে গেছে। সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখছে বদ্ধ ঘরে। রূপকথাকে একান্তে এইসব বিষয়ে জিজ্ঞেস করলেও মেলেনি উত্তর। কোথাও যাচ্ছিস? রেখার প্রশ্নে মাথা নাড়ালো রূপকথা, বলল, অভিরূপদের বাড়ি যাব। ছেলেটার বাবা মারা গিয়েছে, অথচ আমি একবারও যাইনি, দৃষ্টিকটুও দেখাচ্ছে। রেখা ছোট করে ও বললেন, এরপর বললেন, একটু দাঁড়া, আমি বাজারে যাব, একসঙ্গেই বেরোই। রূপকথা দাঁড়ালো। ব্যাগ নিয়ে হাসি মুখে বেরিয়ে এলো রেখা। সুপার শপে রেখাকে নামিয়ে বাস স্ট্যান্ডে হেঁটে গেল রূপকথা। রূপকথার মনে হলো কেউ তাকে দেখে চলেছে, কিন্তু আশেপাশে নজর বুলিয়ে সেরকম সন্দেহজনক কিছুই পাওয়া গেল না। মনের ভ্রম ভেবে রামপুরার বাসে উঠল রূপকথা। রাস্তায় জ্যাম না থাকায় দ্রুতই পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে একবার সারফরাজকে কল করলো, কিন্তু কল তুলল না সারফরাজ। চোখে মুখে বিরক্তি ফুটিয়ে দ্রুত পা চালিয়ে সারফরাজদের প্রকাণ্ড বাগান বাড়ির সামনে দাঁড়ালো রূপকথা। এরপর তপ্ত ভার্ত শ্বাস ফেলে আশেপাশে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সারফরাজের ড্রয়িং রুম থেকে কারো চিৎকার
ভেসে আসছে। সেই সাথে সারফরাজের ভয়ঙ্কর গর্জন। এক প্রকার দৌড়েই ভেতরে প্রবেশ করলো রূপকথা, কিন্তু সহসাই থেমে গেল পা ছোড়া। সারফরাজের বন্দুকে ঝরে গেল একটি তাজা প্রাণ। ধপ করে রূপকথার উপর পড়ে গেল সে উষ্ণ রক্তিম দেহ। রূপকথার সারা শরীর রক্তে রঞ্জিত হলো। মুহূর্তেই কেঁপে উঠল ফোন। এলো ভয়ানক বার্তা। শর্ত ভাঙার অপরাধে তোমার মায়ের নিথর দেহটা যদি মাঝ রাস্তায় পড়ে থাকে তবে কেমন মজা হবে বলো তো? রূপকথার পায়ের কাছে সিদ্দিকের নিথর রক্তাক্ত দেহ অনাদরে পড়ে রয়েছে। পাশিয়ে হাঁটু গেড়ে সিদ্দিকের মুখ পানে তাকিয়ে নিঃশব্দে অশ্রু বিসর্জন দিচ্ছে রূপকথা। যে ছেলেকে মাত্রই চিরনিদ্রায় ঘুম পাড়ালো সারফরাজ। রূপকথা তাকে চিনে, প্রায়ই রাস্তায় দেখা হয়েছে তাদের। রূপকথাকে অযথা এটা সেটা জিজ্ঞেস করে খোঁজ খবর নিত। চট্টগ্রামেও বহুবার দেখেছে এই লোককে সে। মানুষটাকে কখনো কপট বা অসৎ চরিত্রের মনে হয়নি। মুখে মায়াবী হাসি আর চোখে সরলতা। এমন লোকের সাথে সারফরাজের কি শত্রুতা! সিদ্দিকের প্রতি আপাতত নজর দিল না সারফরাজ। সে টিস্যু নিয়ে এসে রূপকথার হাত শরীর মুছতে লাগলো। পুরো শরীরে রক্তের ছিটা। রূপকথাকে দেখতে বীভৎস লাগছে। তাছাড়া এমন নিকৃষ্ট মানুষের রক্তে রূপকথা রঙিন হয়েছে, এটা কিছুতেই সইতে পারছে না সারফরাজ। হাতের বন্দুক ছুঁড়ে ফেলে হুঙ্কার ছাড়ল। ইয়ং, দরজার বাইরে থেকে দৌড়ে এলো ইয়ং আর লুইস। সারফরাজের চোখ দেখেই বুঝে গেল কি করতে হবে। বাক্য বিনিময় করে কিছুই বোঝাতে হলো না সারফরাজকে। রূপকথাকে এক ঝটকায় নিজের কোলে তুলে লম্বা পায়ে এগিয়ে গেল ওয়াশরুম অভিমুখে। পরম যত্নে বাথটাবে রূপকথাকে শুয়ে ছেড়ে দিল কল। এ পর্যন্ত একটা কথাও বলল না রূপকথা। সে মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। এই মুহূর্তে না চাইতেও সারফরাজকে দেখে তার ভয় লাগছে। প্রথমবারের মতো মনে হচ্ছে সারফরাজ হৃদয়হীন এক নিষ্ঠুর মানব। রূপকথার মনের কথা শুনল বোধ করি সারফরাজ। সে বাঁকা হাসল। এরপর রূপকথার হাতে সাবান মাখতে মাখতে বলল, ও ক্ষমতার অযোগ্য অপরাধ করেছে রূপকথা। ওর মৃত্যু 12 বছর আগেই লেখা ছিল আমার হাতে, কিন্তু আমি ওকে মাফ করে দিয়েছিলাম। এই জন্য অবশ্য 12টা বছরই আমাকে পস্তাতে হয়েছে। শালা আমার বন্ধু ছিল, কিন্তু বিশ্বাস করো এতই বিখাউজও খালি আমার দুর্বলতার সুযোগই নিয়ে গেছে এতগুলো বছর। এই জন্য এবার সেটা ভেঙে দিলাম। তুমি ভয় পেও না, ও ভালো মানুষ নয়। এসব বালছাল টাইপের মানুষের জন্য তোমার চোখের জল মানাচ্ছে না। সারফরাজের মুখের ভাষা শুনে রূপকথার চোখ নিভে গেল। এমন মুখের ভাষা সারফরাজের থেকে আর কখনো শুনেনি রূপকথা। সারফরাজের হাতের আগল থেকে টেনে নিজের হাত ছুটাতে চাইল রূপকথা, কিন্তু সারফরাজ আরো শক্ত করে ধরে ঘষে ঘষে রক্ত তুলতে লাগলো। রূপকথা উপায় না পেয়ে অল্প করে বলল, আমার শরীর গুলাছে, বাড়ি যাব আমি। রূপকথার গলার কাছে সাবান লাগিয়ে একদম নিকটে এলো সারফরাজ। রূপকথার ভিজা ঠোঁটের পানে নেশাক্ত নজরে তাকিয়ে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য যে আরো কতজনের প্রাণ যাবে আমি নিজেও জানি না সুইটি। শালা তোমার সকল খবর রুদ্রকে দিত, এজন্যই রুদ্র এত ভালো করে চিনে তোমায়। আফসোস সেদিন শালাকে কেন টুকরো টুকরো করলাম না, না হলে রুদ্রের নোংরা নজর তোমার উপরে পড়তো না। দোষ আমার। বলেই রূপকথা ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো সারফরাজ। আঁকড়ে ধরতে চাইল ভেজা ঠোঁট, কিন্তু সরিয়ে দিল রূপকথা। অন্যত্র মুখ ঘুরিয়ে রূপকথা বলে উঠল, এসব ঠিক হচ্ছে না। সারফরাজ তা ছিল হাসলো। এরপর জোর করেই চুমু খেলো রূপকথাকে। রূপকথা প্রথমে বাধা দিল, পরে একদম স্থির হয়ে বসে রইল। দীর্ঘ চুম্বনের পর সারফরাজ ঝাঁপিয়ে বলে উঠল, তুমি জানতে আমি মানুষের প্রাণ নেই, তবে আজ কিসের এত ভয়? নাকি আমার অগোচরে অন্য কিছু আছে এখানে? বলে রূপকথার চুলের মুঠি চেপে ধরল সারফরাজ। ব্যথায় রূপকথার চোখ ছলছল হলো। তাতে দৃষ্টি দিল না সারফরাজ। সে রূপকথার কানে চুমো এঁকে কম্পিত গলায় হিস করে বলে উঠল, সময়ের পরিক্রমায় এর থেকেও আমার কুৎসিত রূপ তোমার সামনে আসবে রূপকথা, তবু আমায় ছাড়তে পারবে না তুমি। একবারও যদি এমন কিছু ভেবেছ তবে পুরো দুনিয়া জ্বালিয়ে ছারখার করব আমি। তোমাকে আঁকড়ে ধরে আমি দ্বিতীয়বার বেঁচে থাকার প্রেরণা খুঁজে পেয়েছি। চাইলেও আমাকে আর মারতে পারবে না তুমি। সারফরাজের নিষ্ঠুর কঠিন কথায় রূপকথার চোখ উপচে জল গড়ালো। রূপকথা অস্ফুট গলায় বলল, লাগছে সারফরাজ। রূপকথা মিহির স্বরে সম্বিত ফিরে পেয়ে হাতের মুঠি আলগা করলো সারফরাজ। এরপর আবদার করলো, তোমার কোমরের বাঁ পাশে একটা ছোট্ট তিল আছে, আমি কি ওখানে একটু আদর করতে পারি? রূপকথার কোমরের পিছনে তীর আছে, এটা রূপকথা নিজেই জানে না। সারফরাজ জানলো কি করে? রূপকথা চমকে উঠল। একদিকে সারফরাজের উপর রাগ, অন্যদিকে ভালোবাসা মুড়ানো লজ্জা এসে কাবু করলো রূপকথাকে।
সেই ইতস্তত করে শোধালো। কি করে জানলে? আমি তো কখনোই বলিনি। অমায়িক হাসলো সারফরাজ, এরপর হাসকি স্বরে বলল, ছোটবেলায় কার কাছে ছিলে তুমি রূপকথা? কতবার ন্যাংতু ন্যাংতু দেখেছি, তার হিসেব আছে? এবার লজ্জায় সে আরো ঘায়েল করলো রূপকথাকে। মানুষটা তার সমস্ত সিক্রেট জানে। ছি, কি অসভ্য। সারফরাজ পানির ভেতর হাত দিয়ে রূপকথার কোমর ছুলো, এরপর ফিসফিস গলায় বলল, আরো কোথায় কোথায় কি রঙের তিল আছে বলবো? রূপকথা সারফরাজের মুখ চেপে ধরে নিভু গলায় বলে উঠল। তোমার প্রাণ যাবে আমার হাতে। সারফরাজ মাদকতা মেশানো গলায় বলে উঠল, প্রাণ অলরেডি চলে গিয়েছে। এই কদিন ইচ্ছে করে ইগনোর করেছো, সব টের পেয়েছি, কিন্তু কিচ্ছু বলিনি। অভিরূপের ঝামেলা নিয়ে বিজি ছিলাম, এজন্য। আমাকে কষ্ট কেন দিয়েছো জান? প্রাণে ধরফরানি ওঠে একটু আড়াল হলে। ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? সারফরাজের প্রশ্নে রূপকথার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। মনে পড়ে গেল রুদ্রর হুমকি। বিভীষিকাময় সেই রাতের স্মৃতি মনে পড়তেই দিশেহারা হলো রূপকথা। সে ঝটপট সারফরাজকে ঠেলে ব্যাথটাব থেকে উঠে দাঁড়ালো, এরপর ভেজা শরীরে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কাঁধের ব্যাগটা এখনো মেঝেতে পড়ে রয়েছে, সেটা তুলে হাতে নিয়ে নিজের ফোন বের করলো রূপকথা। ফোনে 4টা মিসড কল আর একটা মেসেজ। মেসেজটা একটা বিদেশি নম্বর থেকে এসেছে। ভার্ত চোখে একবার সারফরাজকে দেখে মেসেজ ওপেন করলো রূপকথা। মুহূর্তেই তার দুনিয়া উল্টে গেল। ঝটপট ফোন ব্যাগে ভরে এলোমেলো গলায় বলে উঠল, আমায় যেতে হবে সারফরাজ, আমার শরীর ভালো নেই। আমাকে অনেকগুলো ফোন করেছে, পরে কথা হবে। সারফরাজ নিজের ভেজা কাপড়ের দিকে একবার তাকিয়ে বলল, জাস্ট 2 মিনিটস, আমি চেঞ্জ করে এসে পৌঁছে দিচ্ছি। রূপকথা হাত তুলে বাধা দিয়ে বলল। নো নিডস, আমি একাই যেতে পারবো। রূপকথার নিষেধ শুনে সারফরাজ অবাক হয়ে গেল। মেয়েটা আজকাল হুটহাট উদ্ভট আচরণ করছে। সারফরাজ তবুও নিজেকে সামলে বলে উঠল। ঠিক আছে, ভেজা কাপড়েই যাব। রূপকথা এবার তেতে উঠল। সে ধমকে বলে উঠল, সারাক্ষণ এমন চিপকে কেন থাকতে চাও সারফরাজ? আমার নিজের কোনো ফ্রিডম নেই? যখন বলছি আমি একাই যেতে পারবো, তখন তুমি কেন জেদ করছো? রূপকথার ধমকে কেঁপে উঠল সারফরাজ। ভিতরে কেমন শুকনো ব্যথা মোচড় দিয়ে উঠল। স্বচ্ছ চোখ দুটি লাল হয়ে উঠল। তবুও নিজেকে ধাতস্থ করে সারফরাজ এগিয়ে এসে রূপকথার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শরীর খারাপ লাগছে জান? জ্বর এসেছে? মুড সুইং হচ্ছে? এভাবে রেগে যাচ্ছ কেন? কোনো মতে নিজেকে সারফরাজের থেকে ছাড়িয়ে রূপকথা বলল। আসছি, এসব ভালো লাগছে না। বলেই হনহন করে বেরিয়ে গেল। রূপকথার যাবার পানে তাকিয়ে সারফরাজ ব্যথিত হলো। রূপকথার বলা সামান্য কয়েকটা কথা তার হৃদয়ে এফর ওফর করলো। সারফরাজের ভয় হতে লাগলো। ছোট বাচ্চার ন্যায় কান্না করলো। বুক চেপে ধরে সোফায় ধপ করে বসে গেল সারফরাজ। এরপর বিড়বিড় করে বলে উঠল, এমন করিস না রে বাকি, আত্মা ফেটে মরে যাবো আমি। তুই আমার বেঁচে থাকার শেষ সম্বল। একটা ট্যাক্সি করে সারফরাজের বাড়ি থেকে নিজ বাড়ি অভিমুখে ছুটল রূপকথা। সেই সাথে অনবরত ডায়াল করতে লাগলো রুদ্রের নম্বর। এরপর ফুপিয়ে কেঁদে উঠল। রুদ্র ফোন ব্যাক করে নাটকীয় স্বরে বলে উঠল, হেই বেবি গার্ল, কি মনে করে এত এত কল? রূপকথা মিনতি করে নিচু স্বরে বলে উঠল, আমার মাকে কিছু করবেন না প্লিজ। আমি সারফরাজের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে গিয়েছিলাম। কোনো সম্পর্ক নেই আর আমাদের মধ্যে। আমি সরাসরি নিষেধ করেছি ওকে। আমার মাকে কিচ্ছু করবে না, একটু রহম করুন। রুদ্র এবার কিটকিটিয়ে হাসলো। এরপর বলল, আপাতত হাত ভেঙেছে, নেক্সট টাইম এমন দৃশ্যতা দেখালে একদম পিষে দিব। বলেই খট করে লাইন কেটে দিল রুদ্র। রুদ্রের ফোন কাটতেই সুফিয়ান চৌধুরীর ফোন এলো। রূপকথা ঝটপট ফোন রিসিভ করে ঠুকরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় ব্যস্ত গলায় সুফিয়ান বলে উঠলেন, কি হয়েছে মা? রূপকথা নিজেকে সামলে বলে উঠল, মাম্মা কোথায়? মাম্মা কোথায় এখন? সুফিয়ান চৌধুরী তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন, হসপিটালে এসো। একটা বেপরোয়া ট্রাক এসে ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমতে কেউ একজন সেভ করে দিয়েছে। হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, বাড়ি ফিরে যাব আমরা। রূপকথা চোখের জল মুছে বলে উঠল, আমি আসছি। 30 মিনিটের মাথায় হসপিটালে পৌঁছালো রূপকথা। রেখা বসে আছে বেডে। ডক্টর হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছে। রূপকথা ভেতরে ঢুকেই রেখাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের মনে মায়ের জন্য ভালোবাসা দেখে চোখের জল ছেড়ে দিলে রেখা নিজেও। তার প্রতি এতটা আবেগঘন রূপকথাকে এর আগে কখনো দেখেননি তিনি। রেখার মাথায় চুমু এঁকে রূপকথা বলে উঠল, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আম্মু। তোমার লক্ষ্মী মেয়ে হয়ে তোমার কাছেই বসে থাকবো, প্রমিস।
রেখা চোখে জল মুছে রূপকথার হাতে চুমু খেয়ে বললেন, আমি ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয়নি। তুই তো আবার মেডিসিন, এসব ফ্র্যাকচার ম্যাকচার কিছুই করতে পারবে না আমার। ডক্টরের থেকে কাজ শেষ করে সুফিয়ান মেয়ে আর স্ত্রীকে নিয়ে ছুটলেন বাড়ি অভিমুখে। যেতে যেতে শুধালেন, তোমার পাগল প্রেমিক কই? একাই এলে যে? রূপকথা প্রসঙ্গ পাল্টে অন্য কথা তুলল। সুফিয়ান দুষ্টু হেসে শুধালেন, ঝগড়া করেছো? না বাবা। মেয়ের মনে কিছু হয়েছে বুঝতে পেরে চুপচাপ গাড়ি চালানোতে মন দিলেন সুফিয়ান। এই বান্দা বান্দি কিয়ামত হয়ে গেলেও দুজন দুজনকে ছাড়বে না, তা খুব ভালো করেই জানেন তিনি। হোক না অভিমান ঝগড়া, এসব ভালোবাসা যে আরো মধুর করে, তিক্ত নয়। ঘড়ির কাঁটায় রাত 10:25। ধরণীতে রাত নেমেছে। আকাশের গায়ে জমেছে কালো মেঘ, যেন কারো অপ্রকাশ্য বেদনার ছায়া। বাতাসে হঠাৎ হালকা শীত, চারিদিকে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার বুক চিরে কোথাও কেমন একটা কান্নার শব্দ যেন লুকিয়ে আছে। সারফরাজ চুপচাপ বসে আছে নিজের ঘরের এক কোণে, জানালার পাশের পুরনো চেয়ারে। ইচ্ছে করেই কক্ষে কোনো আলো জ্বালায়নি সে। অন্ধকারে বসেই ভাবনার পাহাড়ে ডুবে রয়েছে। রূপকথা নিষ্ঠুর বাণী, চোখের চাহনি, ভয়, সব কেমন তাড়া করে বেড়াচ্ছে তাকে। আকাশে গুড়গুড়ে মেঘ ডাকছে। বাইরে বৃষ্টি নামে কিনা তা সে জানে না। তার ভিতরেই যেন শুরু হয়েছে এক অচেনা বর্ষণ, যা নিঃশব্দ নির্মম, অথচ থামার নাম নেই। এই রাত, এই নীরবতা, এই অন্ধকার, সব মিলিয়ে মনে হয় পৃথিবী বুঝি আজ সারফরাজের মতোই একা হয়ে গেছে। এমন সময় কেউ কক্ষের আলো জ্বালালো। পায়ের শব্দ শুনে সারফরাজ বুঝে নিল লুইস এসেছে। সারফরাজের বেদনার্ত মুখের পানে তাকিয়ে লুইস দীর্ঘশ্বাস ফেলল। এরপর মাথা নিচু করে বলে উঠল, I want to show you something. লুইসের কথায় ভাবনার শহর থেকে বেরিয়ে এলো সারফরাজ। এরপর ছোট করে বলল, হোয়াট? লুইস তাৎক্ষণিক নিজের ফোন বের করে সারফরাজের বাড়ির বাইরের একটা সিসি ক্যামেরা ফুটেজ বের করে সারফরাজের সামনে ধরল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে রূপকথার পেছনে কেউ স্টক করছে। শুধু তাই নয়, রূপকথা পিছন ফিরলে এসে লুকিয়ে যাচ্ছে। ফুটেজটা একটু জুম করলো সারফরাজ। চতুর মস্তিষ্ক নানান কিছু ভেবে ফেলল নিমিষেই। লুইসের হাতে ফোন দিয়ে হ্যাঙ্গার থেকে শার্ট নিয়ে গায়ে জড়াতে জড়াতে সারফরাজ বলল, রূপকথার বাড়িতে যাচ্ছি। লুইস ঠোঁট উল্টে সিরিয়াস ভঙ্গিতে বলল, It's rainy. সারফরাজ শার্টের বোতাম লাগাতে লাগাতে উত্তর করল, রেইনিং এর মায়ের বাপ, পিচ্ছিল দেয়াল কিভাবে টপকাবো, আপাতত সেটাই ফাকিং টেন্স। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিল পছন্দের কালো রঙের বাইক। মাথায় হেলমেট ঠুসে বৃষ্টি চিরে বেরিয়ে গেল রাস্তায়। এরপর রাস্তায় জমে থাকা জল ছিটিয়ে ঝড়ের বেগে হারিয়ে গেল অন্ধকারে। ব্যালকনিতে ছিটে আসা বৃষ্টিতে আনমনে ভিজে চলেছে রূপকথা। সারফরাজের অসহায় করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। হৃদয় ভেঙে খান খান হচ্ছে। অসহনীয় ব্যথায় বুক ভেঙে চিৎকার আসছে। সারফরাজ যখন জানবে রূপকথা তাকে আর ভালোবাসে না, তখন কি রিয়্যাক্ট করবে? ও কি বাঁচবে? এই নিষ্ঠুর ভাবনা আর ভাবতে পারছে না রূপকথা। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে নেয়। বৃষ্টির উত্তাল ঝাপটা এসে তাকে ভিজিয়ে দিল পুরোটা। শীতের ঠক ঠক কাঁপছে শরীর, কিন্তু পাত্তা দিল না রূপকথা। আচমকা কেউ জড়িয়ে ধরল খুব শক্ত করে, খুব চেনা পরিচিত স্পর্শ। রূপকথা চোখ মেলে সারফরাজের ভেজা মুখশ্রী দেখল। দুই হাতে পিপাসার্ত চাতকের ন্যায় সারফরাজকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। দুজন দুজনকে বাঁধল শক্ত আলিঙ্গনে। সারফরাজ রূপকথার কপালে চুমু এঁকে বলে উঠল, টেল মি দ্য ট্রুথ। রূপকথা সারফরাজের বুকে মুখ লুকিয়ে জোরে কেঁদে উঠল। সারফরাজ তাকে কোলে তুলে রুমে নিয়ে এলো। এরপর টাওয়াল খুঁজে শরীর মাথা মুছিয়ে বলে উঠল, কেউ তোমাকে ভয় দেখাচ্ছে রূপ? রূপকথা ঠোঁট টিপে মাথা ঝাঁকালো। এরপর ধীর গলায় বলল, আন্টি বেঁচে আছে সারফরাজ, আমি নিজে তাকে দেখেছি। গভীর রাত, চারদিক স্তব্ধ, নিঃশ্বাস শূন্য। শুধু একটানা ঝরে পড়ছে বৃষ্টি, ঠিক যেন বুকে চাপা কষ্টের মতো, টানা নিরবধি করুন। আজ মস্ত বড় আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই। জানালার বাইরে শুধু ধোঁয়াটে অন্ধকার। বৃষ্টির ঝমঝম শব্দ কেমন কষ্ট জর্জরিত ব্যথা শোনাচ্ছে। ঘড়ির কাঁটা কেবল টিকটিক করে এগিয়ে যাচ্ছে, কিন্তু রূপকথার কক্ষের ভেতরে সময় যেন থেমে আছে। একদিকে জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, অপরদিকে সারফরাজের বুক বেয়ে গড়িয়ে পড়ছে রূপকথার কান্না। রূপকথা ঠান্ডা হয়ে আসা শরীর আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে সারফরাজ।
রূপকথার কাঁধ কাঁপছে নিঃশব্দ হাহাকারে, আর সেই কম্পনে সারফরাজের বুকও যেন কেঁপে উঠছে ধীরে ধীরে। রূপকথার করুণ বাঁধ ভাঙা কান্নায় সারফরাজের নিঃশ্বাস গাঢ় ভারী হয়ে আসে। এই মেয়েটির কান্না ছোটবেলা থেকেই সে সহ্য করতে পারে না। এই মেয়েটা কি তা জানে না? হয়তো জানে। সারফরাজকে নিরাপদ ভরসাযোগ্য আবাসস্থল ভাবে বলেই হয়তো নিজেকে এভাবে উজাড় করে দেয়। সারফরাজ হাতের আলিঙ্গন আরেকটু শক্ত করে, মুখে কিছু বলে না, কারণ কোনো ভাষাই আপাতত যথেষ্ট নয়। সারফরাজ যখন নিজের সবটা দিয়ে আগলে নিল রূপকথাকে, ঠিক তখনই ভাঙা কণ্ঠে ভেসে এলো রূপকথার আর্তনাদ মিশ্রিত স্বর। তোমার মা বেঁচে আছে সারফরাজ, উনি মারা যাননি। রূপকথার মুখের কঠিন সত্য বাক্যটা যেন ছুরির ফলার ন্যায় তীক্ষ্ণ আঘাত করলো সারফরাজের বুকে। সারফরাজের পুরো দুনিয়া দুলে উঠল। বুকের ভেতর কে যেন ক্রমাগত সূচ গেঁথে দিচ্ছে। এই শুকনো ব্যথা সহ্য করা দায়। সারফরাজের চোখের কোণ সহসাই ভিজে উঠল, কিন্তু সে কাঁদতে ভুলে গেল। মস্তিষ্ক কেমন কার্যক্ষমতা হারালো। এই মুহূর্তে কোনো ধরনের বলি আওড়ানো উচিত খুঁজে পেল না সারফরাজ। বৃষ্টির ঝমঝম ধারা কেমন বিষাক্ত আর ভারী হয়ে উঠল সহসাই। রূপকথা সারফরাজের শার্টের ভেজা কলার খামছে ধরে সারফরাজের সিক্ত চোখে চোখ রাখলো। এরপর পুনরায় বলে উঠল, আমি দেখেছি তাকে তোমার বার্থডে দিন। রুদ্ররাজ ওনাকে আটকে রেখেছে, আমার সামনে থেকে টেনে হিঁচড়ে ওনাকে নিয়ে গেছে রুদ্ররাজ। ওনার চিৎকার আমার কানে এখনো বাড়ি খাচ্ছে। বলে সারফরাজকে ছাড়িয়ে রিডিং টেবিলে ড্রয়ের হাতে সেই লকেট সমেত চেইন নিয়ে এসে সারফরাজের হাতে দিল। মায়ের শেষ স্মৃতিখানা কেমন অনুভূতি শূন্য মানুষের ন্যায় হাতে নিল সারফরাজ। এরপর তাতে নজর বুলিয়ে ধপ করে হাঁটু গেড়ে মেঝেতে বসে গেল। জীবনে প্রথম এমন বিধ্বস্ত লাগলো সারফরাজকে। সারফরাজের মনে হলো সে জ্ঞান হারাচ্ছে। সারফরাজের ভার শূন্য দেহ লুটিয়ে পড়তে চাইল মেঝেতে। নিজেকে ধরে রাখতে রূপকথার কোমর জড়িয়ে রূপকথার উদরে মুখ গুজে ফুপিয়ে উঠল সারফরাজ। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল,